আমরা উস্কানিমূলক ধরে নেব না। জি, কিন্তু এই ব্যাপারে ওপিনিয়নটা আনইকুইভোকাল থাকা প্রয়োজন সিভিল সোসাইটির। এবং আনইকুইভোকালের ব্যাপারে যে উনি যে কাজটি করছেন, সেখানে যে প্রশ্নটা তুলছেন যেভাবে, এটা আমি মনে করি না যে সুনাগরিক গঠন করার জন্য খুব এটা আমরা যেহেতু বারবার সাফার করেছি পাকিস্তান আমল থেকে, এই ব্যাপারে আমাদের কমিটমেন্টটা আনইকুইভোকাল হওয়া দরকার। এবং সেই কমিটমেন্ট যদি আনইকুইভোকাল না হয়, সিভিল সোসাইটি লিডার্স হিসাবে বদিউল আলম মজনু সাহেব কাজ করছেন, তার কাছ থেকে আমি বেটার পজিটিভ অ্যাপ্রোচ এক্সপেক্ট করি নাগরিক হিসাবে। কিন্তু উনি যে সন্দেহটা করছেন যে ঘটনাটা ঘটলই না, তার আগে তো আর ইয়ে হবে না, পরের কথা বলছেন, সবাই পরের কথা বলছেন। অতএব যদি আপনার ঘটনাটা ঘটে যায় এবং সেই ঘটনা ঘটার পর তারপরে তো বিচার হবে, তো সেই বিচার হওয়ার তো সময় যারা থাকবেন তখন তো দেখবেন যে যারা করেছেন না করেছেন। আমি একটা এক্সাম্পল দিয়ে একটা কথা বলি। ধরেন আমরা একটা কাল্পনিক পরিস্থিতি কল্পনা করি যে দেশে অবৈধভাবে অস্ত্রের জোরে কেউ ক্ষমতা দখল করেছে। এখন আমি টক শোতে যদি বলি এই জন্য এই প্রধান দুটি রাজনৈতিক দল দায়ী, তারা দেশে প্রতিহিংসার পরিবেশ সৃষ্টি করেছে বলেই এরা সুযোগ পেয়েছে, আমার এই কথাটাকে কিভাবে ইন্টারপ্রেট হবে? না, এটা তো একটা অজুহাত সৃষ্টি করার কারণ। কারণ যদি সেটা আমি বলি তাহলে পরে এই দুটি দলকে সবসময় সংঘর্ষময় রাখার একটা প্রচেষ্টাও কিন্তু একটা মহল থেকে হতো। আমি ঘটনা ঘটার পরের কমেন্ট করছি যে আজকে আমাদের এই পরিস্থিতির জন্য এরা দায়ী, এটা বললে আমি কি উস্কানিদাতা হব? উস্কানিদাতা হচ্ছেন না, কিন্তু আপনি একটা অ্যানালিসিস দিচ্ছেন, যেটা আমি এগেন মনে করি যে এনি কেস এই অবস্থাটা যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তখন সেখানে জনমত সৃষ্টি করা দরকার, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য। একইভাবে রাজনৈতিক দলগুলো যাতে সেই ভাবে কাজ করেন। এখন একটি দল নির্বাচিত হয়েছেন পার্লামেন্টে, কিন্তু সেই দল মাসের পর মাস, বছরের পর বছর পার্লামেন্টে যাবেন না। এইটা যে সংস্কৃতি, এই সংস্কৃতি আলাদা আলোচনা। বিশেষ আমি ফোনটা নিই, আমি আবার আসছি আপনার কাছে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি বলতেছি যে আসলে এই যে সবকিছু যে একটা হজবরল করে যে দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে, এটা কি ধরনের একটা? জি জি, ধন্যবাদ ধন্যবাদ আপনার মত। আমি চাচ্ছি যে ক্ষমতা আরো 2.5 বছর আছে, ঠিক না? জি জি। এত তড়িঘড়ি করে এত আগে বিরোধী দলের আন্দোলনটাকে এত কাছে আনার কি দরকার? দেশটাকে কি শুরু করছে? এদেশের মানুষের একটু চিন্তা করে না যে বাজারের অবস্থা কি, সবকিছুর অবস্থা কি? প্রত্যেক দিন আইন পাস করতেছে, প্রত্যেক দিন আইন করতেছে। এই আইনের এই জনগণের কি কোনো লাভ হচ্ছে এই আইন? জি জি, ধন্যবাদ। আশা করি আপনার মন্তব্য সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা শুনেছেন। আমি যে এক্সাম্পলটা বললাম না, আপনার এক্সাম্পলটা তো আপনি ঘটনাটা ঘটে যাওয়ার পর, কিন্তু এটা ঘটতে হবে না। আমরা যে আজকে যে আলোচনাটা করছি, এটাকেই একজন এই 15 সংশোধনী সম্পর্কে এটাকেই কেউ ইন্টারপ্রেট করতে পারে যে আমরা অবৈধ ক্ষমতা দখলের জন্য উস্কানি দিচ্ছি। এই আলোচনার মাধ্যমে আমরা এই সংবিধানের 15 সংশোধনী সম্পর্কে, সংবিধান সম্পর্কে অনাস্থা সৃষ্টি করছি, এটাই ইন্টারপ্রেট হতে পারে। এটাই এই ধরনের ইন্টারপ্রেটের সুযোগ আছে আপনি এই ধরনের। ধন্যবাদ ডক্টর মজুমদার। আমি ফোনটা নিই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা টাঙ্গন থেকে দেলোয়ার হোসেন ফোন করছিলাম। জি দেলোয়ার সাহেব, বলুন একটু তাড়াতাড়ি। আমি ডক্টর তারেক শামসুর সাহেবের কাছে একটু জানতে চাচ্ছিলাম। জি প্লিজ বলুন। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আজকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বিরোধী দল মাঠে নামছে এটা নাকি ইস্যুবিহীন। জি, কিন্তু 1993-তে যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য মাঠে নেমেছিল, ওটা কি ইস্যুবিহীন ছিল? জি জি, ধন্যবাদ। আমি একটা কথা তারপর তার কমেন্ট যে ব্যারিস্টার আনোয়ার সাহেব যেটা বলেছেন যে পরে যদি এরকম হয় যে মিসইন্টারপ্রিটেশন হয়, তখন আমরা এটা বলতে পারি। কিন্তু নাগরিকের ভূমিকা কি, নাগরিক সমাজের ভূমিকা কি? ওই যে ইংরেজিতে একটা কথা আছে, ইভেন ফ্রিডম ইজ নট ফ্রি।
যে স্বাধীনতাও ওই যে অর্থবহ করতে হলে কিন্তু একটা মূল্য দিতে হয়, অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হয় নাগরিকদেরকে। তো আমরা এই যে আমাদের এই যে সন্দেহগুলো এখন যদি উত্থাপন না করি তাহলে কিন্তু আমাদের দায়িত্বটা পালন করা হবে না, আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব না, এবং পরবর্তীতে যখন ওই যে চোর চলে যাবে তখন আর চিৎকার দিয়ে কোনো লাভ হবে না। তো এখনই আমরা এই প্রশ্নগুলো তোলা। ধন্যবাদ। জি, ভদ্রলোক দেলার সাহেব সম্ভবত তার নাম, যিনি প্রশ্নটা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এটা ইস্যুবিহীন এবং 1996 সালে কেন এটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল। প্রশ্নটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানের একটা অংশ ছিল। এ ব্যাপারে আমি মনে করি এটা অ্যাজ এ স্টুডেন্ট অফ ডেমোক্রেসি এটাকে কন্ট্রাডিক্ট করে, এটা ঠিক আছে। গণতন্ত্রের সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে না। গণতন্ত্রকে বলে যে আপনি নির্বাচিত সরকারি ক্ষমতা পরিচালনা করবে, পৃথিবীর সব দেশেই আছে, তাই হয়ে আসছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল 94 এর মাগুরা নির্বাচনের পর, যাতে করে এটা প্রশ্ন এসছে যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োজন আছে, এবং এটা সারা বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করে নিয়েছে। এবং এ ব্যাপারে কোন দলের দ্বিমত ছিল বলে আমার মনে হয় না, একটা দলের হয়তো আপত্তি ছিল, বাট এটা মেজরিটি মানুষরা গ্রহণ করে নিয়েছিল। এখন আজকে 2011 সালে এসে আমরা এটাকে বাতিল করলাম, এবং যে যুক্তিতে বাতিল করলাম হাইকোর্টের মাননীয় উচ্চ আদালতের একটা রায়ের আলোকে, সেখানে একটা অংশ, এবং আরো মজার ব্যাপার যেটা বদিউর রহমান সাহেব বলেছেন, এবং আমরা সবাই জানি যে এখন পর্যন্ত রায়ের পুরো কপিটি আমরা পেলাম না, রায়টা এখন পর্যন্ত আমরা জানলামই না, কিন্তু আমরা বাতিল করে দিয়েছি। এখানে শুধু আমি একটা জিনিস যোগ করতে চাই, আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রাখা প্রয়োজন আছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে, অনেক গণতান্ত্রিক কান্ট্রিতে আমি এক্সাম্পল দিতে পারবো যে সেখানেও এমন কোন বিধান সংযুক্ত করা হয়েছে যা গণতন্ত্রকে শক্তিশালী করেছে। আমি আপনাকে দুটো এক্সাম্পল দিতে পারি। একটা এক্সাম্পল হচ্ছে কেনিয়াতে 2007 সালে নির্বাচন হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর কোনো কনস্টিটিউশনে প্রধানমন্ত্রীর কোনো বিধান নাই, কিন্তু সেখানে গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন, সেখানে প্রধানমন্ত্রীর পদ ক্রিয়েট করা হয়েছে এবং অপোজিশন লিডারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। একই ঘটনা ঘটেছে জিম্বাবুয়েতে, সেখানে অপোজিশন লিডারকে প্রাইম মিনিস্টারের পদ নাই, কিন্তু সেখানে পদ ক্রিয়েট করে সে দেওয়া হয়েছে। তার অর্থটা কি? অর্থটা হচ্ছে রাষ্ট্র কখনো কখনো গণতন্ত্রের স্বার্থে, জনগণের মঙ্গলের স্বার্থে কখনো কোনো বিধান সংযুক্ত করে, সেই বিধানকে নিয়ে একটা স্টেবিলিটি উপহার দেয় এবং সেটা গণতন্ত্রকে আরো শক্তিশালী করে। বাংলাদেশের কনটেক্সটেও তত্ত্বাবধায়ক সরকার একটা খুব ভালো ব্যবস্থা ছিল, এবং আমি তো মনে করি যে আর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যে আরো দুটো টার্ম অ্যাটলিস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা গত শুক্রবারেই তত্ত্বাবধায়ক সরকার বনাম অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যথেষ্ট আলোচনা করেছি, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সেই গত আলোচনাটা যথেষ্ট অবশ্যই নয়, আমরা সামনে এই প্রসঙ্গে আরো আলোচনা করব, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এখনো স্পষ্ট নয়। এটা নিয়ে আরো ডিটেইলস আলোচনার ব্যাপার আছে। আমরা ভবিষ্যতে আরো 3-4টা প্রোগ্রাম করতে পারি অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের গুণগত তফাৎ নিয়ে। আমি ব্যারিস্টার আমিনুল ইসলামের কাছে যাচ্ছি ওই পয়েন্টে, অবৈধ ক্ষমতা দখল করতে, এটাই লাস্ট আলোচনা। আমি যথেষ্ট বলেছি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যেটা বললেন সেখানে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে যে দুটো ব্যাপারে আমরা আইনজীবীর মহল এবং জুডিশিয়ারি আমরা মোটামুটি কনসেনসাস এই ব্যাপারে যে জুডিশিয়ারি কে এই পার্টিসিপেট করানো যাবে না এক্সিকিউটিভ ওয়ার্কে, কারণ তাদের সেপারেশন অফ জুডিশিয়ারি এবং ইনস্টিটিউশন জুডিশিয়ারি দুটোই বিপজ্জনক অবস্থাতে আছে। এগুলো বোধহয় আপনারা এবং সংস্কারের উদাহরণ উনি দিয়েছেন। এবং আমি আরেকটা উদাহরণ দেই যে ফ্রান্স 5th রিপাবলিকের সময় তখন স্পিকারকে আপনার সরকার প্রধান করে, এবং কিন্তু যে কথাটা দুটো অবজেকশন, একটা হচ্ছে যে এই রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যেমন প্রাইম মিনিস্টার করেছেন পার্লামেন্টের মেম্বারকে, অথবা স্পিকারকে করেছেন, তো এখানে সাংঘর্ষিক হয়নি। অতএব আদালত যেটা রায় দিয়েছে যেখানে সাংঘর্ষিক হয়েছে দুটি কারণে, একটা হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি কে ব্যবহার করার ফলে আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স এবং তার ভেতরে পলিটিক্স নানা রকমের অ্যাঙ্গেলস ইত্যাদি ঢুকে যাচ্ছে। সেই দুটি কারণে এটা এখন আমাদের চিন্তা করা দরকার যে অপশনস গুলো কি, এবং সেই অপশনস এর জন্য কিন্তু তারা বারবার ডেকেছেন, কিন্তু অপোজিশন যখন গেলেন না তখন ধরে নিতে পারা যায় যে তারা এটা পাশ করে দরজা খোলা রাখছেন, ইট মে বি এন ইন্ডিউসমেন্ট, এবং সেটা হচ্ছে। অতএব আমরা তো এটাকে পজিটিভলি দেখতে পারি যে এই 15th অ্যামেন্ডমেন্ট করার ফলে, আজকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার ফলে, দরজা ওপেন রাখার ফলে একটা জায়গায় যে আলোচনা হবে
এটা আমরা প্রত্যাশা করি, কারণ 11 মাস 12 মাস বোধহয় এই আলোচনা চলছে। 10 মাস চলছে। ধন্যবাদ ভাই শামীম ইসলাম। আমি আগেই বলেছি যে আমরা